নমস্কার, আমাদের স্কুলের প্রথম পডকাস্টে আপনাদের সবাইকে স্বাগত জানাই। এবং আজকে আমাদের সঙ্গে একজন বিশেষ অতিথি আছেন, আমাদের নন্দলাল স্কুলের যিনি হেডমাস্টার মশাই। তো তিনি আছেন, তো তাকে সঙ্গে করে নিয়ে আজকে আমাদের স্কুলের প্রথম পডকাস্ট আমরা শুরু করছি। তো স্যার, আপনাকে ওয়েলকাম আমাদের পডকাস্টে। থ্যাংক ইউ। আর আপনার কেমন লাগছে আজকে স্কুলের পডকাস্টে এসে? মানে নর্মালি এই পডকাস্ট সম্পর্কে আমার কোনো আইডিয়া নেই, কিন্তু যদি দেখতাম এই এত একটা বেশ ঝকঝকে লাইটের সামনে গরমে বসে করতে হবে, তাহলে ব্যাপারটা একটু প্রিপারেশন নিতে হতো আর কি। যাকে তোরা রয়েছিস, তোদের কাছ থেকে শিখছি। তোদেরকে যেমন আমি ফিজিক্স পড়িয়েছি, তখন তোরা চাপে ছিলিস, আমি বোধহয় তোদের কাছে এই ব্যাপারটা বেশ চাপেই আছি। না না স্যার, অবশ্যই। তো স্যার, স্কুলের যে নেক্সট ইভেন্ট আছে আমাদের, মানে ব্লাড ডোনেশন ক্যাম্প, তো স্যার সেটা নিয়ে একটু যদি ডিটেলসগুলো আপনি শেয়ার করে দেন সবার কাছে। আমাদের অ্যাকচুয়ালি এই 150 বছর উপলক্ষে যে প্রোগ্রামগুলো ছিল, খানিকটা প্রোগ্রামগুলো ঘেটে গেল এই ছুটিটাকে এক্সটেন্ড করে দেওয়ার জন্য। যাই হোক, আমাদের কামিং যে প্রোগ্রামটা আছে সেটা হচ্ছে 16 জুন আমরা একটা ব্লাড ডোনেশন ক্যাম্প করতে চলেছি। আমাদের এই ব্লাড ডোনেশন ক্যাম্পে 3টে ব্লাড ব্যাংক আসছে: শ্রীরামপুর ওয়ালস হসপিটালের ব্লাড ব্যাংক, শ্রমজীবী হসপিটালের ব্লাড ব্যাংক এবং ক্যালকাটা মেডিকেল কলেজ হসপিটালের ব্লাড ব্যাংক। আমাদের মিনিমাম টার্গেট আছে 150, এবং আমাদের এই অনুষ্ঠানের সূচনা লগ্নে যেটা আমরা দেখেছিলাম, গার্জেন, তারপরে ওয়েল উইশার্স, আমাদের এক্স স্টুডেন্ট, প্রেজেন্ট স্টুডেন্টদের যেসব উৎসাহ রয়েছে, তো আমরা সেই উদ্দেশ্য নিয়েই আমরা একটা খুব বড় ধরনের ব্লাড কালেকশনের আশায় রয়েছি। সেই উদ্দেশ্যে আমরা একটা গুগল ফর্ম অলরেডি আমাদের যেসব সোশ্যাল মিডিয়াগুলো রয়েছে সেগুলোতে শেয়ার করেছি। সেখানে একটা গুগল ফর্মে লিঙ্ক দেওয়া আছে, সেই লিঙ্কে গিয়ে সবাইকে রেজিস্ট্রেশন করানোর জন্য কথা বলা হচ্ছে। সেই লিঙ্কে অনেকগুলো অপশন দেওয়া আছে, নিজের পছন্দ মতো টাইম শিডিউল দেওয়া আছে, তারা সেইভাবে ফর্মটা ফিল আপ করুক এবং তাতে কতটা রেজিস্ট্রেশন হচ্ছে সেই অনুসারে আমরা বিভিন্ন ব্লাড ব্যাংকে ইনফরমেশন দিয়ে নাম্বার অফ ইউনিটস কতগুলো লাগবে বাড়াতে বা কমাতে পারবো। অনেকেই হয়তো এরকম টেক স্যাভি নয়, সেই জন্য আমরা ওই রেজিস্ট্রেশন ব্যাপারটা পুরোপুরি অফলাইন ছেড়ে দেইনি, খানিকটা অনলাইন ছেড়ে দেয়নি, খানিকটা অফলাইনও আছে। আমাদের স্কুল তো এখন খোলা থাকছে, স্কুল খোলার সময় এসে আমাদের এখানে বসে বললেই আমরা এখান থেকে রেজিস্ট্রেশন করে দেবো। অথবা যদি আমাদের যে ডেডিকেটেড হোয়াটসঅ্যাপ নাম্বারটা আছে, সেই হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে নাম, এজ, সেক্স এবং কন্ট্যাক্ট নাম্বার দিয়ে যদি আমাদেরকে পাঠায়, আমরাও কিন্তু সেটা রেজিস্ট্রেশনটা করিয়ে দেবো। মানে আমরা চাইছি মানে ম্যাক্সিমাম নাম্বার অফ ডোনার সেটাতে ইনভলভ হোক এবং শ্রীরামপুরের বুকে একটা ইতিহাস তৈরি হোক। হ্যাঁ, অবশ্যই। আর আর এই ব্লাড ডোনেশন ক্যাম্পের যে ডিটেলসগুলো আছে ওগুলো আমরা ভিডিওর নিচে ডিসক্রিপশানে আমরা দিয়ে দেবো, তো তো সেগুলো আপনারা একটুখানি দেখে নেবেন ভিডিওটা শেষ করার পরে। স্যার, একটু পার্সোনাল কোশ্চেনে আসি আপনার সঙ্গে। শিওর। তো স্যার, স্কুলে আপনার সার্ভিস কতদিন? আমি এই স্কুলে জয়েন করেছি 2009 সেপ্টেম্বর। আচ্ছা, তারপর থেকেই তো কন্টিনিউয়াস সার্ভিস আছে আমার এখানে। আচ্ছা স্যার, ঠিক আছে। স্যার, আসার পরে যখন আপনি নন্দলাল স্কুলে এলেন, তখন আপনার মানে স্কুল সম্পর্কে কি মনে হয় আমাদের স্কুলকে দেখে? আমি আমাদের সময়ে হেডমাস্টার সিলেকশনের পর যে কাউন্সেলিংটা হতো, আমি শুধু চাত্রা নন্দলাল ইনস্টিটিউশনের রেপুটেশন দেখি আমি এটাকে চুজ করেছিলাম। বিফোর চুজিং দ্য স্কুল আমি কিন্তু চাইনি, মানে স্কুলটাকে দেখতে আসেনি, রাইট? তো প্রথম যেদিন আসলাম সেদিন আমার স্কুলটার সম্পর্কে বেশ দারুণ অভিজ্ঞতা হলো। ফিরে গেলাম, 11 সেপ্টেম্বর জয়েন করেছি। 14 সেপ্টেম্বর আমার এগেনস্টে একটা কেস হয় শ্রীরামপুর কোর্টে। তো আমি নাকি স্কুলটাকে প্রায় ধ্বংস করে দিয়েছি, এরকম একটা ব্যাপার। যাই হোক, আমাদের এই সার্ভিসের একটা সিস্টেম আছে, আমরা লিয়েনে আসতে পারি। তো আমি লিয়েনে এসেছিলাম। যখন আমি এরকম একটা প্রবলেম ফেস করলাম যে আমি স্কুলটাকে প্রায় ধ্বংস করে দিয়েছি, তখন আমার মনে হলো 1874 সালের স্কুলকে যদি আমি 3 দিনে ধ্বংস করে দিতে পারি, তাহলে একটু চেষ্টা করলে হয়তো আমি স্কুলটাকে ধরতে পারবো। তো সেই হিসেবে আমি লিয়েনটা ছেড়ে দিয়ে এখানে পার্মানেন্টলি চলে আসলাম। মানে ওখানে আর ফিরে যাওয়ার কোনো জায়গাটা থাকলো না। তারপর বিভিন্ন রকমভাবে বিভিন্ন জায়গায় কোর্টে আমাকে ফেস করতে হয়েছে। আলটিমেটলি 5-6টা কেস হয়েছে, সেইগুলো সব জায়গাতেই কিন্তু আমি জিতে গেছি। তারপরে তো বহাল তবিয়ত এখানে রয়ে গেছি। তো এইটাকে প্রুভ করতে পেরেছি যে আমি ধ্বংস করতে সত্যি সত্যি আসিনি বোধ হয়।
আচ্ছা স্যার, আপনার ছোটবেলায় আপনার ফেভারিট ফুড কি ছিল, বা এখনো আপনার ফেভারিট খাবার কি? আরে এটা তো একটা খুব অদ্ভুতজনক প্রশ্ন করলি। আমি ছোটবেলাতে খুব চপ খেতে ভালোবাসতাম, আচ্ছা। এবং বাড়ি থেকে লোকজন যদি চপ মানে কম দিত, আমায় একটু বাল্কি চেহারা ছিল, হ্যাঁ। তো আমার এমিল লাইফ তখন হয়েছিল আমি বড় হলে চপের দোকান করব। আচ্ছা। কিন্তু চপের দোকান করব, কিন্তু চপ কাউকে বিক্রি করব না, পুরোটাই বানাবো এবং নিজে খাবো। তো এই তেলে ভাজাটাই আমার একটা বেশ ফেভারিট খাবার ছিল, প্লাস মাছ মাংস তো ছিলই, মানে অ্যাজ সাচ সেরকম স্পেসিফিক যে এইটাই ফেভারিট সেরকম কিছু ছিল না। আর আপনার ঘুরতে যেতে কোথায় সবচেয়ে বেশি ভালো লাগে? আমার ঘুরতে যেতে ভালো লাগে পাহাড়ে। আর সমুদ্র একদম পছন্দ না? সমুদ্র একদম পছন্দ নয়, পছন্দ, কিন্তু যদি প্রেফারেন্স চাস তাহলে বলবো পাহাড়। পাহাড় একদম। আচ্ছা, পাহাড়টা কেন? রে কেন মানে প্রথম কথা হচ্ছে আমি গরম একদম সহ্য করতে পারি না, হ্যাঁ। ঘামটা দেখি বুঝতে পারছিস। এটা এক, পাহাড় ইজ ভেরি কমফোর্টেবল এবং ওটা পলিউশন ফ্রি, এবং চারিদিকে যে প্রাকৃতিক দৃশ্য, মানে কোনো একটা জায়গাতে গেলে পরে টাইম টু টাইম চেঞ্জ হতেই থাকে, এটা খুব টানে সেই হিসেবে যাওয়া, এবং ওখানে যাওয়াতে বেশ একটু অ্যাডভেঞ্চারও আছে। আচ্ছা স্যার, আপনার এই যে আপনি টিচার লাইনে এলেন, হ্যাঁ। এই আশাটা কিভাবে, মানে কার থ্রুতে? অ্যাকচুয়ালি আমি আমার শিক্ষক হওয়ার এম কোনো সময় কিন্তু ছিল না। আচ্ছা। শিক্ষক হওয়ার এম কিন্তু কোনো সময় ছিল না। আমি কোনো সময় ভাবিনি আমি শিক্ষক হব। আমি 1990 সালে কম্বাইন্ড ডিফেন্স সার্ভিস দিয়ে সিডিএস পরীক্ষা যেটা বলে, সেটা ইন্ডিয়ান এয়ারফোর্সের ট্রেনিং পাইলট হিসেবে আমি সিলেকশন পাই। তো আমার বাবা পুলিশ ডিপার্টমেন্টে চাকরি করতেন, ওনার একটা ট্রান্সফারেবল চাকরি ছিল। মা তো আমাদের নিয়েই থাকতেন। যখন আমি চাকরিটা পেলাম তখন মা বললেন যে সারা জীবন বাবাকে ছেড়ে থাকলাম, এবার তোকে ছেড়ে থাকবো? তো আমি বললাম ঠিক আছে, ছেড়ে দাও, তুমি কি চাইছো? মা বললো আমি চাইছি তুই এখানে থাক, মানে এমন একটা চাকরি করবি আমার কাছে থাকবি। তো তখন আমি মানে আই এম নট ডিটারমাইন্ড যে আমি এতে আসবো, মানে টিচিং প্রফেশনে আসবো। তখন আমার জাস্ট গ্র্যাজুয়েশন কমপ্লিট করার পর এটা হয়েছে। মাস্টার ডিগ্রি করার পরও বেশ কয়েকটা চাকরি পেয়েছি। টেলকোতে চাকরি পেয়েছিলাম, টেলকোতে ওটা ফার্স্ট পাঠিয়ে দিয়েছিল অস্ট্রেলিয়া, সেটাও ছেড়ে দিলাম। তো এই করতে করতে আমার পান্ডুয়া আমার বাড়ি, পান্ডুয়ার পাশেই একটা স্কুলে, তখন তো রিক্রুটমেন্ট সিস্টেম এরকম ছিল না, তখন একটা পেপারে অ্যাডভার্টাইজমেন্ট হয়, এবং আমি যাদবপুরে পড়তাম। দুর্ভাগ্যবশত ওই এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জে নাম নথিভুক্ত করতে হয়, এটা আমার জানা ছিল না যেখানে নাম নথিভুক্ত করতে হয়। তো একটা পেপারে অ্যাড হয়, সেই অ্যাড দেখে আমি ইন্টারভিউ দিতে যাই, তাকে সিলেকশন হয় এবং ওখানে চাকরিটা শুরু করি। আচ্ছা। এই হিসেবেই শিক্ষকতা লাইনে আসা। তবে পড়াতে আমি খুব ভালোবাসতাম। আমি যখন যাদবপুরে থাকতাম, হস্টেলে থাকতাম, তখন ওই নিজের খরচাটা নিজে চালানোর জন্য বেশ কয়েকটা টিউশন করতাম, এবং বেশ পড়াতে আমার বেশ ভালো লাগতো, পড়াতে আমার খুব ভালো লাগতো, কিন্তু শিক্ষক হবো এরকম একটা মানে ছিল না, মেন্টালিটি ছিল না। আচ্ছা, তো আপনি শিক্ষক না হলে কি কি হতেন, মানে কি আপনি প্রেফার? আমার তো ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট জায়গাটা ছিল আইদার আর্মিতে যাব, আচ্ছা, অথবা পুলিশ ডিপার্টমেন্টে যাব। কিন্তু আমার বাবা পুলিশ ডিপার্টমেন্টে চাকরি করার সূত্রে বাবার একটা এম ছিল, তুমি যা খুশি করো, পুলিশ ডিপার্টমেন্টে আসবে না। এবং আমি রাদার WBCS কোয়ালিফাই করেও বাবা আমাকে চাকরি করতে দেয়নি। তো এইখানে একটা সবার, মানে শুধু আমার না, এটা মনে হয় পুরো শ্রীরামপুরের কোশ্চেন আপনার কাছে, যে আপনার সম্পর্কে একটা মিথ আছে যে আপনি নাকি আগে আর্মিতে চাকরি করতেন। তো এটা একটু ক্লিয়ার করে দিন যে আপনি সত্যি আর্মিতে চাকরি করতেন কি? আমি কোনোদিনই আর্মিতে চাকরি করিনি। বিষয়টা হচ্ছে কি, আমি যে জায়গা থেকে বড় হয়েছি, আমার বাবা পুলিশ ডিপার্টমেন্টে চাকরি করতেন, এবং আমার ফ্যামিলিতে মানে প্রথম এবং শেষ কথাটা ছিল ডিসিপ্লিন। ডিসিপ্লিনের বাইরে কিচ্ছু করা যাবে না, মানে তা ঘুম থেকে ওঠা থেকে শুরু করে, ব্রাশ করা থেকে শুরু করে, খাওয়া থেকে শুরু করে, কি খাবে, কখন পড়বে, পুরোটাই ডিসিপ্লিনের মধ্যে। তো সেই ডিসিপ্লিন জায়গাটা থেকে এটা হয়েছে। এবং আমি যখন এখানে জয়েন করি, কয়েকটা বিষয় আমি দেখেছিলাম। যেমন আমাদের স্কুলের ক্যাম্পাসের ভেতরে কয়েকজন ভেন্ডার্স বিভিন্ন খাবার টাবার নিয়ে আসতেন। তো সেইগুলো আমার কাছে ঠিক মানে আমার চোখে ঠিক ভালো ঠেকেনি। এই কারণেই ঠেকেনি যে তোর এসে ওরা খাবারটা বিক্রি করতো, বিক্রি করে যেসব কাগজের ঠোঙা, শালপাতার ঠোঙা পড়ে থাকতো, সেগুলো স্কুল নোংরা করে দিয়ে চলে যেত। তো সেই জায়গাগুলোকে আমি বন্ধ করেছি, এবং কিছু ড্রাস্টিক সিদ্ধান্ত নিতে হয়েছে সেই সময়ের পরিপ্রেক্ষিতে। সেই সিদ্ধান্তগুলো এতটাই টাফ ছিল, এবং আমি আমার জায়গাতে এতটাই রিজিড ছিলাম, সেই জায়গা থেকে হয়তো লোকজন এটা ভেবেছে। আচ্ছা। এবং আমি ডিসিপ্লিনের ব্যাপারে আজকেও এখনো পর্যন্ত আমি রিজিড। যেমন ধর, আমার
টোটাল সার্ভিস টেনিওর প্রায় নিয়ার অ্যাবাউট 31 ইয়ার্স প্লাস। আমি 1993 সালে 29 মার্চ এই প্রফেশনে জয়েন করি। সেই থেকে আজ পর্যন্ত নট এ সিঙ্গেল ডে আমার স্কুলে কোনোদিন স্কুল অ্যাপয়েন্টিং আওয়ার্সের পরে আমি কোনোদিন স্কুলে আসিনি, এবং স্কুল ছুটি হওয়ার আগে কোনোদিন স্কুল ছেড়ে বেরিয়ে যায়নি। তো এই ডিসিপ্লিনগুলো লোকজন দেখেছে এবং ছাত্রদের মধ্যে ডিসিপ্লিনটাকে জাগানোর চেষ্টা করেছি, অভিভাবকদের মধ্যেও ডিসিপ্লিনটাকে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করেছি। তো তাদের মনে হয়েছে বোধহয় এটা একটা মিল পেয়েছে, সেই মিল থেকে ব্যাপারটা ধরেছে। তো স্যার আমাদের স্কুলের যে 150 বছর যে একটা অনুষ্ঠান হচ্ছে, তো এই উৎসবে আপনার কি মনে হয় যে এটা আরও কীভাবে বেটার হতে পারে, বা আপনি এটা কীভাবে দেখছেন? 150 বছর অ্যাকচুয়ালি এই ব্যাপারটাকে বলতে গেলে একটা বলতে হবে, এই 150 বছর অনুষ্ঠান, ধর আমরা যারা স্টাফেরা আছি তারা এখানে বেসিক্যালি চাকরি করতে আসি। তো যাদের আলমা ম্যাটার এটা, এক্স স্টুডেন্ট রয়েছে, গার্জেনরা রয়েছে, প্রেজেন্ট স্টুডেন্টরা রয়েছে, তাদের স্বতঃস্ফূর্ত পার্টিসিপেশনটাই এটা কতটা সফল হবে সেটাকে ঠিকঠাকভাবে এগিয়ে নিয়ে যাওয়া। আমরা যেটাতে দেখেছিলাম আমাদের যে 150 বছরের সূচনা লগ্নে যে অনুষ্ঠানটা আমরা করেছিলাম, একটা রোড র্যালি করেছিলাম, তাতে কিন্তু একটা অভূতপূর্ব সাড়া পাওয়া গেছিল। আচ্ছা, আপনি তখন মানে একদম প্রথম দিকে বললেন যে আপনি যখন স্কুলে এসেছিলেন তখন অনেকগুলো প্রবলেম আপনি ফেস করেছেন, তো সেগুলো ছাড়াও আপনি আর কি প্রবলেম ফেস করেছিলেন স্কুলে আসার পরে? স্কুলে আসার পরে যদি ছাত্রদের প্রবলেম বলিস, হ্যাঁ, আমি প্রথম দেখলাম ওই আমাদের যে স্কুলের মেন গেটটা রয়েছে, সেই মেন গেটটা দেখবি এখন পুরোটাই ঢেকে দেওয়া আছে, মানে একটা আয়রনের চাদর দিয়ে ঢেকে দেওয়া আছে। ওটা একটা গ্রিল লাগানো ছিল। তো ছেলেরা, এই লোকাল ছেলেরা ওখানে টিফিনের সময় একটা কুপন নিয়ে খেতে বাড়িতে যেত। আচ্ছা। এবং সেইটা যাওয়ার সময় ওই একটি ছেলে যখন গেটটা বন্ধ হয়ে গেছে, ক্রস করে যাচ্ছে, এদিকে পাটা আটকে গেছে, ওদিকে ঝুলে গেছে। তো সেই বিষয়টা দেখার সঙ্গে সঙ্গেই আমি অন স্পট ডিসিশন নিলাম যে এটাকে একটা কিছু ব্যবস্থা করতে হবে যেন ছেলেরা এইভাবে যেতে না পারে। তো ওটাকে বন্ধ করে দেওয়া হলো। ওটাকে বন্ধ করে দেওয়ার পরে লোকাল পিপলদের কিছু ক্ষোভ ছিল, স্কুলটাকে আমি জেলখানা করে দিয়েছি, পুরোটা ঢেকে দেওয়া হয়েছে। অথচ যে লোকগুলো এই ক্ষোভটা প্রকাশ করেছে তাদের ছেলেমেয়েরা কিন্তু নর্মালি ইংলিশ মিডিয়াম স্কুলগুলোতে পড়ে। সেই স্কুলগুলোর গেট আমার স্কুলের থেকে অনেক উঁচু এবং অনেকভাবে, মানে অনেক, যদি জেলখানা এটাকে বলতে হয় সেটা অনেক বড় জেলখানা। ও তারা নিজেদের বাচ্চাদের সুরক্ষার জন্য এটা মেনে নিচ্ছে, কিন্তু যখন অন্যের বাচ্চার জন্য সুরক্ষার জন্য আমি করতে চাইছি তখন আমার মনে হয়েছে এটা সমালোচনা করার জন্যই সমালোচনা। 2 নম্বর ছিল ওই ছেলেদের বাড়ি যাওয়াটা বন্ধ করলাম, ভাই টিফিন নিয়ে এসো, নালে এখানে থাকো, বাড়ি যাওয়া যাবে না। কারণ ওই মাঝখানে যদি কোনো একটা অ্যাক্সিডেন্ট ঘটে যায় তার দায়ভারটা কে নেবে? আমাদের পেছনের গঙ্গার দিকে দেখবি একটা ছোট হাইটের প্রাচীর ছিল, ছেলেরা টিফিনের সময় ওখানে একটু ব্যাডমিন্টন খেলতো। তো আমার ঘরের জানলাটা একদম থেকেই ওটা দেখা যায়। তো একদিন টিফিনের সময় দেখি 2টো ছেলে লাভ মেরে ওদিকে নেমে পড়েছে। কি ব্যাপারে? ওদিকে নেমে পড়েছি, সাপ টাপ থাকবে। তো তারপরেই ওই দিকটাকে কিন্তু কাঁটা তার দিয়ে ঘিরে দিলাম। ও তাতেও লোকজনের খানিকটা প্রবলেম হয়েছে। আমি জানি না এটা মানে আমার কাজকে নিয়ে প্রবলেম না আমাকে নিয়ে প্রবলেম। তারপরে তো এখন যেটা দেখবি এখানে এই পাশেই যে চাতরা সুইমিং ক্লাব ছিল, ওটা কতটা এক্সটেনশন করে ফেলেছে। আমি খুব অবাক হয়ে গেছি। আমাদের এই গেটটাকে বন্ধ করা বা গেটে গ্রিলের মধ্যে আয়রন চাদর দিয়ে দেওয়া, সেটা যতটা নাকি হার্মফুল হয়েছে স্কুলের জন্য, ওটা নাকি অতটা হার্মফুল হয়নি। তো এইটা একটা ছিল। আরও প্রবলেমের মধ্যে আরও প্রবলেম ছিল, খেয়াল করেছিস তোরা যে স্কুলের বাচ্চাদের খাওয়ার জলটা খুব, মানে খাওয়ার জলের অবস্থাটা খুব খারাপ ছিল। খাওয়ার জলের অবস্থাটা খুব খারাপ ছিল। আমি মনে মনে ভাবছিলাম যে বা এদের একটু খাওয়ার জলের জন্য একটা যদি ওয়াটার কুলার কাম পিউরিফায়ার বসানো যায়, এর ফান্ডিংয়েরও একটা ব্যাপার থাকে। তো চিন্তাভাবনা করলে পরে মানে যদি আমিও ঈশ্বরকে বিশ্বাস করি না, তবুও মনে হয় ঈশ্বর প্রেরিত একজন এসে গেলেন আমার কাছে। কোনো একটা বছরে মোস্টলি 2018 হায়ার সেকেন্ডারি পরীক্ষা চলছে। তো আমাদের ল্যান্ড ফোনে একটা ফোন আসে। এরপর আমার ফোনটাতে এক ভদ্রলোক আমায় প্রশ্ন করছেন, আমি কি হেডমাস্টার মশাইয়ের সঙ্গে কথা বলতে পারি? আমি বললাম হ্যাঁ আমি বলছি, আপনি কে বলছেন বলুন।
বলে আমি ডক্টর ভবেন সরকার বলছি, 1965-এ পাস আউট। বললাম স্যার একটু কথা তো বলবেন, আমি হেডমাস্টার মশাই বলছি, কিন্তু আমি কথাটা একটু ঘুরিয়ে নিতে পারি, আমি কি আপনার সঙ্গে কথা বলতে পারি একটুখানি? তো যাই হোক, উনি বললেন ওকে, আপনি কি স্কুলে আছেন? না স্যার স্কুলে আছি। বলে আমি আসছি আপনার সঙ্গে দেখা করার জন্য। আমরা স্যার এইচএস পরীক্ষা চলছে, আপনি আসুন, যদি কোনো সমস্যা হয় বাইরে থেকে আমাকে একটা কল করবেন, আমি পুলিশকে বলে দেবো, আপনাকে ছেড়ে দেবে। তো একজন বয়স্ক লোক আসলেন, স্কুলটা ঘুরে দেখলেন, দেখার পর ওনার, আমি তার আগে অবশ্য মানে যেহেতু উনি বলেছেন 1965-এর পাস আউট, আমি সেই পুরনো রেজিস্টারটা খুলে নিয়ে দেখে নিয়েছি সত্যি সত্যি ভবেন সরকার বলে কেউ ছিলেন কিনা। এটা একটা ডিসিপ্লিনের পার্ট, বুঝলেন? তো দেখলাম হ্যাঁ ছিলেন। উনি আসলেন, কথা টথা হলো। উনি বললেন আমি স্কুলের জন্য কিছু একটা করতে চাই, কিন্তু এই রকম বিষয় নয়, এটা দুটো ঘর করে দেবো বা বিল্ডিং করে দেবো এরকম নয়, নতুন কিছু ভাবছেন। তখন আমার মনে ওই ভাবনাটা ছিল যে ছেলেদের যদি একটু পিউরিফাইড ড্রিঙ্কিং ওয়াটার, ঠান্ডা জল খাওয়ানো যায়। ওনাকে প্রোগ্রামটা বললাম, উনি খুব খুশি হলেন। খুশি হওয়ার পর উনি যেটা বললেন, বললো ঠিক আছে কেমন বাজেট আপনার আছে? বললাম স্যার এই মোটামুটি ধরুন 70,000 টাকার মধ্যে হয়ে যাবে। উনি বললেন পুরো স্কুলটা ঘুরলাম, হবে না স্যার। তাহলে বলে এক কাজ করুন, প্রত্যেকটা ফ্লোরে একটা করে লাগিয়ে নিন, যা খরচা হবে আমি দেবো, আপনার অ্যাকাউন্টে পাঠিয়ে দেবো। না স্যার আমার অ্যাকাউন্টে পাঠালে হবে না। বললো না আমি স্কুলের অ্যাকাউন্টে দেবো না, কারণ অনেক সময় ম্যানেজিং কমিটি থাকে, ওটা ঠিকঠাকভাবে ইউটিলাইজেশন হয় না। বললাম ঠিক আছে আপনি স্কুলের অ্যাকাউন্টেই টাকাটা দেন, কিন্তু আপনি এই যে টোটাল টেন্ডার যেটা করব সেটা আপনি অ্যাপ্রুভ করুন। আপনি বলবেন যেটা ইন দ্য ডিসক্রিপশন অফ দ্য হেডমাস্টার খরচা হবে, আপনি অ্যাপ্রুভ করুন। তো যাই হোক উনি রাজি হলেন। রাজি হওয়ার পর অনেক গল্প টল্প হলো, দিয়ে তারপরে তো উনি টাকাটা স্কুল ফান্ডে পাঠালেন। আমি একটা ভেন্ডারের সঙ্গে যোগাযোগ করেছিলাম, দেখলাম এতগুলো মেশিন কিনবো আর ভদ্রলোক যখন দেবেন, তো আমি ডাইরেক্টলি ব্লু স্টার কোম্পানির সঙ্গে যোগাযোগ করলাম, অনেকটাই রিডিউসিং রেটে পেয়ে গেলাম। তো মেশিনগুলো দিল। এবার কারোর ডোনেশন নেওয়া খুব সহজ, কিন্তু সেটাকে মেনটেন করা খুব চাপের ব্যাপার। তো এবার মেনটেন করার জন্য যেহেতু আমার কিছু টাকা বেঁচে গেল, আমি ভাবলাম ওই কলের সামনে কয়েকটা করে ক্যামেরা লাগিয়ে দিই। যেদিন ক্যামেরা লাগানো হচ্ছে সেদিন, যেদিন ওপেনিং হবে আর কি, মেশিনগুলো ইনস্টল হওয়ার পর উনি লন্ডন চলে গেছেন। আমি ভিডিও কল করে ওনাকে দেখাচ্ছি। উনি হঠাৎ জিজ্ঞেস করলেন স্যার এই তারগুলো পড়ছে কিসের তার? আপনি তো দান করে চলে গেলেন, মেনটেন তো আমাকে করতে হবে, আমি সিসিটিভি লাগাচ্ছি। বলে কতগুলো সিসিটিভি লাগাবেন? ওই কলের সামনে। বলো না স্যার আপনি যতগুলো প্রয়োজন লাগিয়ে নিন, ওটা আমার বৌদির নামে আমি ডোনেট করে দেবো। তারপরে 64টা সিসিটিভি লাগানো হলো। ওই সেই একই ব্যাপার, যেহেতু উনি ডোনেট করলেন দায়টা আমার বেশি বেড়ে গেল। বিভিন্ন রকমভাবে কোথায় কিভাবে খোঁজ করে পাওয়া যায়। আমাদের ম্যানেজিং কমিটির একজন রয়েছেন সৌমিত্র দত্ত, উনি এই লাইনের সঙ্গে যুক্ত। উনি বললেন স্যার কোনো কাউকে দিতে হবে না, চলুন আমরা চাঁদনি মার্কেটে যাই। তো আমরা যে কোটেশন নিয়েছিলাম, লোয়েস্ট কোটেশনের থেকে 1 লাখ টাকার কমে আমরা টোটাল এই সিসিটিভি সার্ভিলেন্সটা করে ফেললাম। তো এইটা তো ওনার দ্বারাই ব্যাপারটা হয়ে গেল। আর রিসেন্টলি আর একটা এরকম ডোনেশনের গল্প আছে। আমাদের স্কুলের আগেই একটা জায়গা বাড়ি আছে দেখবি, মানে হিমাদ্রি রয়েদের বাড়ি। ওই বাড়িটা উনি আমাদের এক্স স্টুডেন্ট, ওনার বাড়ির প্রত্যেকেই আমাদের এক্স স্টুডেন্ট। তো ওই বাড়িটা আমাদের স্কুলকে দান করে দিচ্ছেন। প্রায় কাজটা কমপ্লিট হয়ে গেছে, হয়তো আফটার ইলেকশন আমরা এটাকে ক্যাপিটালাইজ করে ফেলতে পারবো। তো এইভাবেই সমস্যাগুলো রয়েছে, এইভাবেই সমাধান করে টুকটাক করে যতটুকু যাওয়া যাচ্ছে আর কি, সেইভাবেই যাওয়া হচ্ছে। আচ্ছা, তো আমাদের স্কুলের তো মোটামুটি মানে অনেকটাই উন্নতি হচ্ছে আস্তে আস্তে করে, অনেকটাই উন্নতি করার চেষ্টা করছেন, আপনারাও করছেন, আমরাও করছি। তো মানে আপনার রিটায়ারমেন্টে যখন আপনি রিটায়ারমেন্ট নেবেন, তার আগে স্কুলকে আপনি কীভাবে দেখে যেতে চান? এখনও আমার কাছে অনেকগুলো স্বপ্ন আছে, হ্যাঁ বুঝলি। তো এইবার সময়ের সঙ্গে সঙ্গে তো স্বপ্নটা অনেক সময় পাল্টে যায়। সময়ের সঙ্গে সঙ্গে স্বপ্ন অনেকটা পাল্টে যায়। আমার একটা বাইক কেনার দরকার ছিল, সে ফর এক্সাম্পল। আমার বয়স যখন 60 হয়ে যাবে তখন আর বাইক কেনার কথাটা ভাববো না। তো আমার যেটা স্বপ্ন ছিল, ওই বিভিন্ন মিশনারিজ স্কুলগুলো যে খুব ভালো রেজাল্ট করে, আমরা এতটা ভালো রেজাল্ট করতে পারি না কেন? একটা কারণ তো আমাদের অ্যাডমিশন প্রসিজিওর লটারি হিসেবে নিতে হচ্ছে, প্রচুর ফার্স্ট জেনারেশন লার্নার আছে। আর একটা বড় কারণ হচ্ছে আমরা স্কুলে যেটা দিচ্ছি আর বাড়িতে যেটা পড়ছে, মাঝখানে একটা গ্যাপ থেকে যাচ্ছে। তো আমি এই যে ওই বাড়িটা ডোনেট করার কথা চলছে, এটা দীর্ঘদিন ধরে চলছে, মাঝখানে কোভিড এসে পুরো ব্যাপারটা ঘেটে গেল। আমার ইচ্ছা ছিল
ওই জায়গাটাতে একটা হস্টেল করা, আচ্ছা। এবং হস্টেল করলে পরে ছেলেগুলোকে যদি আমি কাছে রাখতে পারতাম হুম তাহলে যে রেজাল্ট হচ্ছে তাতে অনেক বেটার রেজাল্ট হতো। তো যেহেতু ইট ইজ আই এম অ্যাট দ্য ভার্জ অফ রিটায়ারমেন্ট, হুম তো এখন আর হস্টেলের প্ল্যানিংটা হয়তো মানে ক্যাপিটালাইজ হবে বলে আমার মনে হচ্ছে না। সেই জন্য একটা সেকেন্ড অপশন ভেবে রেখেছি, হুম যদি ওই জায়গাতে আমাদের স্কুলের খুব একটা প্রয়োজন, বিভিন্ন সময়ে তোদের গার্জেনরাও দেখেছে বা অন্যান্য অভিভাবকরাও এটা ফিল করেছেন, আমাদের যখন অভিভাবক মিটিংগুলো হয় তখন নট লেস দ্যান 95% অভিভাবক থাকেন, প্রচুর অভিভাবক থাকেন। তা আমি আমাদের লোয়ার হলে স্থান সংকুলনের জন্য সবাইকে বসতে দিতে পারি না, যে কারণে পুরো মিটিংটা করার সময় আমিও বসি না। তো যদি আমরা ওই জায়গাতে পরবর্তীকালে ফান্ডিং কালেকশন করে যদি একটা অডিটোরিয়াম করতে পারি তাহলে পর একটা ঠিকঠাক জায়গা হবে। এটা আমার আর কি স্বপ্ন বলতে পারিস বিফোর মাই রিটায়ারমেন্ট, এটা করতে পারলে খুব ভালো। বাকি তো মোটামুটি সব জায়গায় ঠিকঠাক জায়গাতেই আছে, ক্লাসরুম কন্ডিশনসগুলো সব ঠিকঠাকই আছে। বাকিটা আরও কিছু যেগুলো রয়েছে সেগুলো চেষ্টা করা হচ্ছে আমাদের। জানিস বোধহয় তোরা, হুম হুম আমাদের একটা জেনারেল ল্যাবরেটরি আছে। হ্যাঁ মানে যখন আমি স্টুডেন্ট ছিলাম তখন ওই হায়ার সেকেন্ডারি সেকশনের ল্যাবগুলোতে একটুখানি ঘোরাঘুরি করলে দাদারা তারা দিত, স্যারেরা তারা দিত, হ্যাঁ তো এটা খুব প্রেস্টিজে লাগতো। তো আমার বাচ্চাদের যাতে সেই প্রেস্টিজে না লাগে সেই জন্য আমাদের একটা বড় একটা ল্যাব সেট আপ করা হয়েছে, জেনারেল ল্যাব বলে। সেখানে জিওগ্রাফি, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি সব কিছুই করা হয়। কিন্তু করা আছে সব কিছু, যাদের জন্য করা হুম তাদের দুটো পার্টই খুব একটা ইন্টারেস্ট নেই, কুটি কয়েক টিচার সেখানে যায়। তো ওইটাকে খুব ভালোভাবে ইউটিলাইজ করা যায়। মানে আমরা তো শুধু ইনফ্রাস্ট্রাকচারের দোষ দিই, ইনফ্রাস্ট্রাকচার থেকেও ইউটিলাইজ করতে পারে না, এটা একটা বড় সমস্যা। এটা গভর্নমেন্ট ইনস্টিটিউশনগুলোর এটা একটা বড় সমস্যা। ঠিক আছে, এইভাবে চলবে আর কি। আর স্যার আমরা অনেক কিছু প্রবলেমের ব্যাপারে জানলাম, স্কুলের কী প্রবলেম ছিল বা আপনি কী প্রবলেম ফেস করেছেন। তো স্যার আপনার স্কুলে এসে সবচেয়ে বেস্ট এক্সপিরিয়েন্স কী ছিল আপনার? এই স্কুলে আসার পরে আপনার সবচেয়ে বেস্ট এক্সপিরিয়েন্স? বেস্ট এক্সপিরিয়েন্স বলে তো প্রচুর, বেস্ট কাউকে বলা যাবে না, একটা কিছু বলতে হবে আপনাকে, যেটা আপনার মানে একটা কিছু স্মৃতি যেটা আপনার খুব ভালো লেগেছে এই জায়গাটা। দেখ, আমার ভালো লাগা জায়গাগুলো অনেক অনেক রয়েছে। যেমন ওই মিড ডে মিলের খাবার ডিস্ট্রিবিউশনের পর আমি মাঝে মাঝে নিজে গিয়ে রান্না করি, রান্না করতে প্রচুর ঘেমে নিয়ে পুরো ভিজে যায়। তারপরে যখন খাবার দেওয়া হয়, ছেলেগুলো যখন খায় তাদের মুখের ওই অনাবিল হাসি, ওই যে প্রাণ খোলা আনন্দ, আমার মনে হয় যেন আমি এর জন্য যা খুশি করতে পারি। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, মানে দেখ আমাদের বেস্ট এক্সপিরিয়েন্স টোটালি ডিপেন্ড করে আছে ছাত্রদের উপরে। ছাত্রদের পারফরমেন্স যত ভালো হবে ততই আমরা খুশি হব, কারণ আমরা তো চাকরি করতে এসেছি। হ্যাঁ, আমরা চাকরি করতে এসেছি, চাতরা নন্দলাল ইনস্টিটিউশন আমার কাছে আমার ভাতের থালা। কারণ এই চাকরির উপরেই নির্ভর করে আমি এটা আমি পেয়েছি আমার বাবার কাছ থেকে। আমার বাবা পুলিশ ডিপার্টমেন্টে চাকরি করতেন। তো কোন একটা জায়গায় নিয়ে যাবে কথা হয়েছে, বাবা চলো, হঠাৎ করে বাবার একটা কোনো এমার্জেন্সি কাজ পড়ে গেছে, নিয়ে যেতে পারেনি, একটু রেগে গেলাম, কি গো নিয়ে গেলে না? তখন বাবা একটা কথা বলতেন, ডিপার্টমেন্টের আমাকে ভাত দেয়, তোদেরকে পড়াচ্ছি, তোদেরকে খাওয়াচ্ছি, সবই কিন্তু ডিপার্টমেন্টের পয়সায়। সো ডিপার্টমেন্টটাকে বাকি অন্য। আমিও ভাবি যে নন্দলাল ইনস্টিটিউশন আমাকে ভাত দেয়, আমার যা কিছু করার সবই নন্দলাল ইনস্টিটিউশনের উপর ডিপেন্ড করে করা। অতএব এর খারাপটা আমার দোষ, ভালোটা ক্রেডিট গোজ টু স্টাফস অ্যান্ড দ্য স্টুডেন্টস, গার্জেন সবার। আচ্ছা আচ্ছা, আমি একটা জিনিস, স্যার যখন বললো যে আমি রান্না করি, তো আমি রান্না করার কিছু ফটো বা ভিডিও ক্লিপ আমি ভিডিওটার লাস্টে অ্যাড করে দেবো। তো স্যার লাস্ট কোয়েশ্চেন আপনাকে যেটা করার সেটা হলো যে এই যে আমাদের স্কুলে একটা 150 বছরের এই যে প্রোগ্রামগুলো হচ্ছে, তো নেক্সট প্রোগ্রামগুলো নিয়ে আপনার কি ধারণা? মানে নেক্সট প্রোগ্রামগুলো কিভাবে হলে আপনার ভালো লাগবে বা কিভাবে হলে সবার ভালো লাগবে জিনিসটা? প্রথম যে ব্যাপারটা হচ্ছে, আমাদের নাম্বার অফ স্টুডেন্টস, নাম্বার অফ গার্জেন এত বেশি আর আমাদের জায়গাটা এত কম। প্রথম হচ্ছে, ধর শ্রীরামপুরের কোনো সেরকম অডিটোরিয়াম নেই যে জায়গাতে নিয়ে গিয়ে আমরা সবাইকে নিয়ে একসঙ্গে প্রোগ্রামটা করব। আমরা এর মাঝখানে ছোট ছোট করে অনেকগুলো প্রোগ্রাম চলছে। আমাদের যে মানে ইন্ট্রা ক্লাস যে ফুটবল টুর্নামেন্ট সেটা শুরু হয়েছে, ইন্টার স্কুলটা আমরা শুরু করব, কুইজ কম্পিটিশন হবে,
কিছু সিম্পোজিয়াম সেমিনারও অ্যারেঞ্জ করা হবে। এই যে এত একটা গরম পড়ে গেল, আমাদের খুব ইচ্ছা ছিল একটা সামার ক্যাম্প করার, কিন্তু এই ডিউ টু হিট ওয়েভ গভর্নমেন্ট যেটা বার করে দিয়েছে, দেখ কোনো একটা কাজ করতে গেলে কোনো একটা ইনসিডেন্ট ঘটতেই পারে, কিন্তু এখন যদি আমি এই গভর্নমেন্টের বারের পর যদি আমি এই ক্যাম্পটা অর্গানাইজ করি, যদি কোনো ইনসিডেন্ট ঘটে তার দায়ভারটা পুরোটাই আমার কাছে চলে আসবে। সেই জন্য কিছু কিছু যে জিনিস আমি করে উঠতে পারলাম না, আর পরবর্তীকালে যেগুলো করব সেটা একটা শিডিউল ভেঙে ভেঙে আমাদের ওই স্কুলের পেছনে যে মাঠটা রয়েছে ওখানেই পুরোটা করব। কারণ স্কুলের প্রোগ্রাম স্কুলের বাইরে করলে পরে যেন কি একটা মানে সেই তেল ছাড়া চপ এরকম একটা ব্যাপার চলে আসে, সেই ব্যাপারটা করা যাবে না, সেরকম একটা করা হবে। আর আমাদের তোদের টিমটা তো ভীষণভাবে এর সঙ্গে লেগে আছে, তোরা ঠিকঠাক করলেই ব্যাপারটা ঠিকঠাক সাকসেস এসে যাবে। আর আমাদের শুধু টিম না, মানে এটা আপনাদের বা আমাদের যারা ম্যাডামরা আছে বা স্যারেরা আছে তাদের সহযোগিতা ছাড়া আমরা কিছুই করতে পারতাম না। এটা ওনাদেরকে অনেক অনেক বড় ধন্যবাদ। আর স্যার থ্যাংক ইউ আমাদের পডকাস্টে আসার জন্য, আর আমাদেরকে ইন্টারভিউটা দেওয়ার জন্য। আপনাকে অনেক জ্বালিয়েছি ইন্টারভিউগুলো নেওয়ার জন্য, মানে নর্মালি হচ্ছে